serialization is the only possible way we can go to remove the inconsistency in the database. Serialization ছাড়া database inconsistency দূর করা যাবে না, কিন্তু যে কোনো এক দুই বা ততোধিক ট্রানজাকশনকে আমরা সিরিয়ালাইজেবল করা রান টাইমে ইটস এ বিগ প্রবলেম। আমরা এটাও জানি যে আমরা সিরিয়ালাইজেশন করার দুটো তিনটে টেকনিক শিখেছি। একটা হচ্ছে ভিউ সিরিয়ালাইজেবল টেকনিক, যে ওয়েদার 2 or 3 transactions are view serializable or not, we have to check using some tools and tricks. আমরা জানি কনফ্লিক্ট সিরিয়ালাইজেশন হচ্ছে আরো স্ট্যান্ডার্ড ওয়ে টু চেক ট্রানজাকশনস আর কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। যখন কনকারেন্ট ট্রানজাকশন থাকবে তখন সেটাকে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল করাটাই মোর লজিক্যাল। ভিউ হলো আমরা কিছুটা কনফ্লিক্ট হলে আমরা ইট ইজ গ্যারান্টেড, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হলে it is guaranteed there is no consistency, there is no inconsistency. But view serializable হলে একটু inconsistency থাকতে পারে, but for the sake of simplicity বা for the কি বলবো মানে সবসময় ভিউ সিরিয়ালাইজেবল কনভার্ট করা যায় না, তাই আমরা বাধ্য হয়ে সবসময় কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কনভার্ট করা যায় না, তাই বাধ্য হয়ে আমরা ভিউ সিরিয়ালাইজেবলের সাহায্য নেই। কিন্তু এর বাইরেও কিছু কমপ্লেক্স টাইপের সিরিয়ালাইজেবল টেকনিক আছে যেগুলো না কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল ট্রানজাকশন নাও ভিউ সিরিয়ালাইজেবল ট্রানজাকশন, আমরা সেই সব ক্ষেত্রে আমরা মোটামুটি একটা রিস্ক ফ্যাক্টর কাজ করি। মানে there is no such standard tricks how can we solve this problem, but we are trying trial and error method. We can test that whether we can convert that into the schedule or not. Now we go to the in-depth concurrency control. আমরা মোটামুটি that the schedules should be আচ্ছা তার আগে আমরা একটু একটা আলোচনা করে নিই রিকভারেবল এন্ড প্রেফারেবল কাজ করলে, সেই কথাটা আমরা বলা ভুলে গেছি, ডিসকাসটা করা হয়নি। তো এটা হচ্ছে ট্রানজাকশনে যেই একটু ট্রানজাকশনটা একবার পড়ে নিই। ট্রানজাকশন আমরা দেখলাম আইদার ইট ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল অর ভিউ সিরিয়ালাইজেবল, রাইট? নাও দেয়ার মে বি another problem, that is যদি কোনো ট্রানজাকশনকে আপনাকে দেখাই এক্সাম্পল তাহলে বুঝতে সুবিধা হবে। যদি কোনো ট্রানজাকশনকে আমরা একটু দেখাই এক্সাম্পল, তাহলে ডিটেইলস বুঝতে একটু দেখাই। Let us see these schedules like this. So let us go for this example. Let us get this schedule first. We name it as irrecoverable schedule. Irrecoverable কথাটা মানে কি আমি শিডিউলটা ব্যাখ্যা করি তারপরে ব্যাখ্যায় যাও। এটা দেখো একটা ট্রানজাকশন আছে, সেটা হচ্ছে read A, then we have write A, মানে you can write like this. আগে শিডিউলটা দেখি তারপর আমরা কনকারেন্সিতে যাব। আগে এই জায়গাটা না বুঝে কনকারেন্সিতে যাওয়াটা মুশকিল আছে। For this particular schedule, let us go for this. We can write it R1A, then W1A, then R2A, and then W2A. Right? So as you see, this is a quite simple serial schedule because প্রথমে T1 ঘটছে তারপরে T2 ঘটছে, but the main problem is there is a commit keyword present here. এতে অসুবিধাটা কি হচ্ছে, এইখানে যদি ট্রানজাকশনটা ফেল করে মানে সিস্টেম ক্র্যাশ করে অর লজিক্যাল এরর আসে, সিস্টেম ডেটাবেসে A equal to 5000 ছিল, ডেটাবেস শেষ হবে A is equal to 4500, ডেটাবেসে ইনকনসিস্টেন্সি চলে আসবে। কেন একবার দেখি ডিটেলসে কেসটা কি দাঁড়াচ্ছে। দিস ইজ সিরিয়াল শিডিউল, লাইক আমরা এরকম বিভিন্ন রকম এক্সাম্পল নিয়ে আমরা
ব্যাপারটাকে মানে সিম্পলিফাই করার চেষ্টা করব যে হোয়াট মে বি দ্য প্রবলেম, আলটিমেটলি প্রবলেমের রুটটাকে খোঁজার চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য রিজন, কেন হচ্ছে। এটি আমাদের জন্য বিভিন্ন রকম ডেটা প্যাটার্ন নিয়ে কাজ করব, বিভিন্ন রকম টাইপ অফ ট্রানজাকশন নিয়ে দেখছি। তো ধরো কোনো একটা, কেন এটা ইরিকভারেবল শিডিউল বলছে, অলদো দ্যাট ইজ এ সিরিয়াল শিডিউল। প্রথমে ডেটাবেসে এ ইজ ইকুয়াল টু 5000 নিয়ে যাত্রা শুরু করেছি ডেটাবেসটা, রাইট। টি1 ট্রানজাকশন হচ্ছে রিড করছে, এর ভ্যালুটা 1000 টাকা কমিয়ে দিচ্ছে, তারপর রাইট করছে মানে ডেটাবেস আবার 1000 টাকা 1000 টাকা ব্যাক করছে। তাহলে টি1 বাফার মানে টি1 এর যে লোকাল বাফার, টি1 ট্রানজাকশন ধরো কোনো একটা কলকাতা কোনো এটিএম এর মেশিন করছে, আর টি2 ট্রানজাকশন ধরো দিল্লির কোনো এটিএম মেশিনে হচ্ছে, সে ফর এক্সাম্পল। টি1 বাফার মানে বাফার মিনস এটিএম বাফার, এটিএম এর মেমোরি, র্যামের ছোট্ট মেমোরিতে ধরো অ্যাট দ্য বিগিনিং যখন রিড এ করছে, দিস স্টার্টিং ইনস্ট্রাকশন, 5000 ঢুকছে, এতে 4000 ঢুকলো। রিমেম্বার ডেটাবেসে কিন্তু এখন ডেটাবেসে 5000 আছে, ফর দিস লাইন অলসো দ্যার ইজ এ, যদিও এখানে টি1 এ 4000 আছে বাট বাফারে 4000 আছে, বাট অ্যাকচুয়াল ডেটাবেসে ইউ হ্যাভ স্টিল টি1 এখানে 4000 আছে, বা অ্যাকচুয়াল ডেটাবেসে নাও 5000। যেই রাইটে করলো এ 4000 ন্যাচারাল, now this is updated, database is updated by 4000, now the transaction is start and it read কত 4000 রিড করবে, কারণ ডেটাবেসে 4000 আছে, এই 4000 এখানে আসছে, এই 4000 পড়ছে, এ কে 500 টাকা অ্যাড করছে, সো লোকাল বাফারে 500 হলো, রাইট। নাও এইটা আগে কমিট করে গেল, মজাটা কি, আগে কমিট করে যাওয়াতে এইবার ফেলিওর ঘটে গেল। এই ট্রানজাকশনটা কমিট করে যাওয়া মানে ট্রানজাকশনটা স্টপ অ্যাজ পার দ্য রুল অফ দ্য কমিট এসকিউএল সিনট্যাক্স। কমিট সিনট্যাক্স মানে ট্রানজাকশন হয়ে গেছে, ডান, তুমি প্রিন্ট আউট পেয়ে বাড়ি চলে গেছো, মানে আই মিন এটিএম এর থেকে প্রিন্ট আউট কাগজ ফাগজ নিয়ে বাড়ি চলে গেছো, তুমি এটিএম এর তোমার কাজ কম হয়ে গেছে, তুমি টাকা ফাকা নিয়ে দেখে নিয়েছো তোমার 4500 টাকা আছে, তুমি বাড়ি চলে গেছো, ফর এক্সাম্পল। দ্যাট মিনিং দি মিনিং অফ কমিটমেন্ট। আশা করি আমাদের স্টেট ট্রানজাকশন গল্পগুলো মনে আছে, যেটা আমরা ট্রানজাকশন স্টেটের যে সার্কেল দিয়ে লিখেছিলাম, এই পার্শিয়ালি কমিট, অ্যাক্টিভ স্টেট ইত্যাদি ইত্যাদি। কমিট লেখা মানে ট্রানজাকশন ফুললি কমপ্লিট। এই সময় ডেটাবেস তখনও, ডেটাবেসে কিন্তু 500 টাকা কম আছে, ডেটাবেস এই সময় আপডেট হয়নি, ফেলিওর পয়েন্ট এইখানে কমিট করলো, দেন কি অবস্থা হবে, হোয়াট ইজ দ্য প্রবলেম, যেই কমিট করলো ডেটাবেস রোল ব্যাক করে গেল এখানে, দেন হোয়াট ইজ ডু, ফেলিওর করলো মানে কমিট পাইনি, ও সোজা এখানে ব্যাক করলো, ডেটাবেসে 4500 টাকা স্টেবল হয়ে গেল, ডেটাবেস আর চেঞ্জ হলো না। সো কম টাকা একজন আরেকজনের থেকে অ্যাড করছে বিয়োগ করছে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট ডেটাবেস প্যাটার্ন শুড বি সেম, রাইট। নাও this is irrecoverable statement. Now go for this another case. Recoverable schedule with cascading rollback. এখানে কি হচ্ছে, কমিট এইটা টি1 এ, এইখানে টি1 এ কমিট করা মানে টি1 ট্রানজাকশনটা ব্যাক করে গেল, রাইট। টি1 ট্রানজাকশনটা ব্যাক করা মানে এই রাইট অপারেশনটা উড়ে গেল, রাইট। কমিট ফেলিওর যখনই ফেলিওর করছে, আবার বলছি ইরিকভারেবল শিডিউলের ক্ষেত্রে যখনই ফেলিওর অকার করছে, তারপরে কমিট লেখা ছিল কোডিং এ, তার আগেই ফেলিওর হয়ে গেছে, মানে এই কমিট হয়ে গেছে তারপর ফেলিওর হয়েছে, রাইট। এবার কি হয়েছে, তার মানে যেই কমিট দেখেছে ফেলিওর মানে কমিট পায়নি, ট্রানজাকশনটা এসকিউএল কোয়ারি ব্যাক করেছে, রোল ব্যাক করেছে, রোল ব্যাক বাই ডিফল্ট, দিস ইজ দ্য রুল, এসকিউএল রুল বাই ডিফল্ট। রোল ব্যাক করা মানে ও আবার 1000 টাকা ডেটাবেসকে ফেরত দিয়ে দিয়েছে, and so on so database inconsistent হয়ে গেছে, মানে ডেটাবেসে এই টাকা অ্যাড করেছে, রাইট অপারেশনটা ব্যাক, a is equal to a 100, a 1000, r is equal to রাইট, মানে এই কন্ডিশন। অথচ দেখা গেল টি2 জানলো, মানে টি2 যে ট্রানজাকশন সে জানলো রাইট অপারেশনে 4500 টাকা আছে, আদু ডেটাবেসে তখন 5500 টাকা হয়ে গেছে, ফর এক্সাম্পল। তাহলে এই 1000 টাকাটা ডেটাবেসে ব্যাক করবে, যেহেতু রোল ব্যাক করছে, ওকে, 5500 টাকা হয়ে গেছে, যদিও থিওরিটিক্যালি ডেটাবেসে দেখতে পাচ্ছে ভিউয়ার 4500 টাকা হয়েছে। সো দ্যাট ইজ দ্য ইনকনসিস্টেন্ট স্টেট, ইট ইজ নট রিকভারেবল। সো দ্যাট শুড বি, উই হ্যাভ টু কনসিডার দিস কেস অলসো। শুধুমাত্র সিরিয়াল হওয়া সত্ত্বেও এটা কিন্তু ইরিকভারেবল শিডিউল হলো। রিকভারেবল মানে কি, রিকভারেবল মানে
যেই ট্রানজাকশনটা পরে শুরু হবে তার কমিট পরে লেখা হবে। দ্যাট ইজ দ্য রুল অফ রিকভারেবল শিডিউল। যেই ট্রানজাকশনটা টাইম স্ট্যাম্প 1 মিলিসেকেন্ড আগে যদি স্টার্ট হয় তার কমিট আগে হবে, সে আগে শেষ হবে, তার 1 সেকেন্ড পরে বা 1 মিলিসেকেন্ড পরে যেটা শুরু হয়েছে সেটার কমিট তার পরে হবে। আদারওয়াইজ এই ইরিকভারেবল শিডিউল ইরিকভারেবল ডেটা ইনকনসিস্টেন্সি থাকবেই, আটকাতে পারবো না। এখানে লেখা আছে, দেখে নেবে। কমিট কোথায় লেখা আছে দেখবে। আমি এই যে make change permanent or system leads to rollback update, so the following schedule is not recoverable because এই যে রিকভারেবল শিডিউল মানে ট্রানজাকশন রিডেড ডেটা প্রিভিয়াস রাইট এই যে T9 এর আগে কমিট করেছে, T8 এর পরে T8 শেষ হওয়ার আগেই T1 T9 কমিট করে গেছে, সুতরাং এটা রিকভারেবল, এটা হবে না, আর রিকভারেবল সম্ভব নয়। নাও there is a two type of recoverable possible: recoverable schedule with cascading rollback and recoverable schedule without cascading rollback. সেটা কি? First of all, both cases আমি একটু দেখাই, both cases কমিট কিন্তু যে পরে হয়েছে তার পরে আছে, কোয়াইট সিম্পল। T2 এর কমিট আগে পরে হয়েছে এই ক্ষেত্রে, এটাও তাই, T2 এর কমিটটা পরে হয়েছে কারণ T2 পরে শুরু হয়েছে, কোয়াইট সিম্পল। নাও ফর দ্য ফার্স্ট কেস এটাকে আমরা কাসকেডিং কেন বলছি, আর এটাকে উইদাউট কাসকেডিং, প্রথমটাকে বলছি কাসকেডিং রোলব্যাক, এটাকে বলছি উইদাউট কাসকেডিং রোলব্যাক কেন বলছি? কাসকেডিং কথাটার মানে হলো যে ফরেন কি কনসেপ্ট আমরা পড়েছিলাম কাসকেড একসময়। এই ক্ষেত্রে যদি T1 এই ফেলিওর পয়েন্টে T1 ব্যাক করে, T2 কেও পুরোপুরি ব্যাক করতে হবে। তার মানে T1 লেখাটা দেখো, রিকভারেবল শিডিউল উইথ কাসকেডিং রোলব্যাক মিনস T1 যদি ফেলিওর পয়েন্ট যেহেতু কমিটের আগে এসছে, T1 যদি পুরোটা ব্যাক করে, মানে আই মিন রোল ব্যাক করে, অটোমেটিক্যালি ও T2 কেও 10 এ রোল ব্যাক করে দেবে। দ্যাট ইজ দ্য ইন্ডাকশন টাইপ বলতে পারো, দ্যাট ইজ কল্ড কাসকেডিং রোল ব্যাক। তার মানে এটা কিন্তু ডেটাবেসের পক্ষে ক্ষতিকারক। মানে কোনো একটা ট্রানজাকশন কোনো এক পার্টিকুলার পয়েন্টে, ধরো 5টা ট্রানজাকশন 5টা টাউনে ঘটছে, কলকাতায় কনকারেন্সি করছে, যদি কলকাতায় ফেলিওর পয়েন্ট হয়ে গেল, তাহলে কলকাতার পরে যেগুলো ঘটবে সব কটাকে রোল ব্যাক হলো, অথচ বাকিগুলো কমিট করেনি। কলকাতার জন্য দিল্লি, মুম্বাই, চেন্নাই, মাদ্রাস 4টে ট্রানজাকশনই রোল ব্যাক করে গেল। দ্যাট ইজ ডেটাবেসের পক্ষে হার্মফুল, ইন দ্যাট কনসেপ্ট কনসিস্টেন্সির পক্ষে হার্মফুল। কিছু করার নেই, কারণ আদারওয়াইজ ইনকনসিস্টেন্সি অ্যারেজ করবে। ওকে, সো উই অলওয়েজ ডিলস উইথ কাসকেডলেস রোলব্যাক। রোলব্যাক তো করাতেই হবে, কারণ ট্রানজাকশন যদি ফেল করে আমাকে রোলব্যাক করাতেই হবে, সেটা আমার সন্দেহ নেই। কিন্তু আমি চেষ্টা করবো যেন আইসোলেশন রোলব্যাক হয়, আদারওয়াইজ ডেটাবেস মানে কলকাতার মেশিনটা এটিএমটা বিগড়ালো, কথার কথা, কলকাতা যদি আগে শুরু হয়েছিল, কলকাতা কমিট করার আগেই মেশিন বিগড়ে গেল, তখন তার কলকাতার ট্রানজাকশন শুরু হওয়ার পর দিল্লি, মুম্বাই, চেন্নাই শুরু হয়েছিল, কলকাতায় বিগড়ে গেল বলে দিল্লি, মুম্বাই, চেন্নাই ট্রানজাকশন বিগড়ে গেল, এটা বোধহয় ঠিক নয়। So this cascading rollback should be avoided. That is recoverable, obviously recoverable, but that is with cascading rollback. পরীক্ষা খুব আসে এটা, হ্যাঁ, মাথায় রেখো, ব্যাপারটা বুঝে পাতি এক্সাম্পল দিতে হয়ে যাবে। Cascading rollback মানেটা কি, এটা একটু পরিষ্কার বুঝো। Similarly, but in this case, that is without cascading rollback মানেটা কি, এমন ভাবে কোডিংটা লেখা হয়েছে, কমিটটাকে আগে লিখে T1 এর কমিটটা আগে শেষ করে দিয়েছি। মানে এবার কমিটটা আগে লেখাতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে T1 যদি কমিটের আগেও মানে কোন রকম ফেলিওর হয়, শুধু T1টা ব্যাক করবে, কারণ T2 স্টার্টই হয়নি, কাকে ফিরাবে, কাকে রোল ব্যাক করাবে? আফটার কমিট syntax T2 will start. Similarly, T3 will be start and so on. So there is a serializability. T1 complete, then T2 complete, then T3 complete. Another problem arised. আমি কাসকেডিং করতে গিয়ে একটা প্রবলেম অ্যারাইজ করলাম, আবার কাসকেড লেস করতে গিয়ে আরেকটা প্রবলেম অ্যারাইজ করলাম। কি প্রবলেম অ্যারাইজ করলাম? কাসকেড লেস করতে গিয়ে। কাসকেড লেস করতে গেলাম, সেই ঘুটুর, প্রথমে T1 শেষ করো, কমপ্লিট হলো, ততক্ষণ
কলকাতা ট্রানজাকশন কমিট করবে, তারপরে দিল্লি স্টার্ট করবে, দিল্লি শেষ করবে, তারপরে বোম্বে স্টার্ট করবে, বোম্বে শেষ করবে, তারপরে চেন্নাই। দ্যাট ইজ এ কনকারেন্স কন্ট্রোল হলো না। সো দ্যার ইজ but this is safe for the without cascading rollback is safe for the data consistency. Data consistency এর জন্য cascadeless rollback হচ্ছে সেফ অপশন, বেস্ট অপশন। বাট আমাদের এবার মিক্স করতে হবে। আমরা বুঝতে পারছি সিরিয়ালিটি মানতেই হবে, রোলব্যাকটার জন্য কাস্কেডলেস হয়, অ্যাজ ইফ কোনো ট্রানজাকশন যেন অন্য ট্রানজাকশনের উপর ডিপেন্ডেন্ট না থাকে। একটা ট্রানজাকশন নিজের মতন করে কমিট হয়ে বেরিয়ে যাবে, আরেকটা ট্রানজাকশন তার মতো কমিট হয়ে বেরিয়ে যাবে, অথচ দে আর অকার কনকারেন্সলি, দে আর অকারিং ইন কনকারেন্ট ওয়ে। বোঝা গেল? সো সিরিয়ালিটি শুড বি দেয়ার, cascadeless should be there, but we want the concurrency. How it possible? সিরিয়ালিটি কাস্কেডলেস প্রায় সেম একই রকম, বুঝতে পারছো কনসেপ্টটা। কাস্কেডলেসটা আমি এড়াতে চাইছি কারণ সম্ভব নয়, টাইম সমস্যা, বিভিন্ন প্রবলেম আছে, বুঝতেই পারছো, একটা হালকা আইডিয়া। তো সিরিয়ালিটি না হলে আবার ডেটাবেসের ইনকনসিস্টেন্সি চলে আসবে, আবার আপনি আবার কনকারেন্সি চাই, কনকারেন্সি হলো ডেটাবেস। সো হোয়াট উইল বি দ্য সলিউশন? নাও উই গো ফর দ্য concurrency control. How can we control the concurrency? We know that seriality should be there. We know the database must provide a mechanism that will ensure that all possible schedules are both conflict serializable, okay, and recoverable and preferably cascadeless. Schedule should be recoverable. Recover মানে roll back করে back করা আর কি, বাংলা কথা যাকে বলে। ওকে, কমিট করার পর রোল ব্যাক করে রিকভারেবল, অ্যান্ড দ্যাট শুড বি কাস্কেডলেস। এইটা মান মেনে কনকারেন্স কি করে কন্ট্রোল হবে? ওকে, সো ওয়ান পলিসি ইজ কোয়াইট সিম্পল, যে উই জেনারেট দ্য সিরিয়াল শিডিউল বাট প্রোভাইডস এ পুয়ার ডিগ্রি অফ কনকারেন্সি, যেটা বলছিলাম আমি। কনকারেন্সি কন্ট্রোল স্কিম, দ্যাট বেসিক্যালি হোয়াট ইউ হ্যাভ টু ডু অ্যাকচুয়ালি হিয়ার, দ্য ট্রেড অফ বিটুইন দ্য অ্যামাউন্ট অফ কনকারেন্সি। ট্রেড অফ মানে হচ্ছে টাগল করছি, কতটা নেব, they allow, and the amount of overhead they are incurred. Testing of seriality after, এবং another big problem যেটা হচ্ছে একটা শিডিউল টেস্ট করা, যে ওটা এক্সিকিউশন স্টার্ট করে দিল, তারপরে শিডিউলটা সিরিয়াল হচ্ছে কিনা, মানে 4-5টা ট্রানজাকশন একসঙ্গে চালু হওয়া শুরু করলো, তারপরে শিডিউলটা সিরিয়ালিটি হচ্ছে কিনা, এটা কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সে ইট ইজ ইম্পসিবল। বাট টেস্টিং অফ সিরিয়ালিটি হেল্প আস to understand why a concurrency control protocol is correct. সেটা টেস্টিংটা করা খুব জরুরি, সিরিয়ালিজিবিলিটিটা। কিন্তু সিরিয়ালিজিবিলিটির রান টাইমে টেস্ট চেক করে আমার কোনো লাভ নেই, কারণ ততক্ষণ ট্রানজাকশন আরম্ভ হয়ে গেছে। ওকে, ট্রানজাকশনটা রান টাইমে চেক করে কোনো রান টাইমে আমাকে এমন কোনো লকিং মেকানিজম ইউজ করতে হবে যাতে সিরিয়ালিটিটা অটোমেটিক্যালি আসে, বাধ্য। আমি প্রেসিডেন্স গ্রাফ গল্প, থিওরিটিক্যাল নলেজ উই হ্যাভ টু অ্যাপ্লাই before the starting, before the database, when you have designed the database, যখন ট্রানজাকশন আরম্ভ করে দিলাম, 4-5টা কনকারেন্ট ট্রানজাকশন একসঙ্গে ঘটছে, তখন ওটা সিরিয়াল লেভেল না নন সিরিয়াল লেভেল চেক করে কোনো লাভ নেই, কারণ ট্রানজাকশন স্টার্ট হয়ে গেছে। সুতরাং ট্রানজাকশন শুরু হওয়ার আগে ওকে কোডিংটা এমনভাবে রাখতে হবে যাতে এমন কিছু লকিং প্রোটোকল, যেমন গোল যা লিখেছি, গোল টু ডেভেলপ দ্য কনকারেন্সি কন্ট্রোল প্রোটোকল দ্যাট উইল এনশিওর সিরিয়ালিজিবিলিটি। আমাদের সিরিয়ালিটি রাখতে হবে। One way to ensure isolation, I think you know what is the isolation means. Step একটা ঘটবে তারপর একটা ঘটবে, is to require that the data item to access a mutually exclusive way, right? That is, one transaction accessing a data item and no other transaction can modify the data item. তার মানে আমাদের কি করছি, আমরা যখন আইসোলেশনটা কি করে আনতে পারি, এবার আমি ভাবতে শুরু করলাম যে কি করে কনকারেন্সিটা আনবো, যেখানে সিরিয়ালিটিটা রাখতেই হচ্ছে। সিরিয়ালিটি না রাখতে পারলে ডেটাবেসে ইনকনসিস্টেন্সি আসবে, রিকভারেবল কাস্কেডলেস যদি না রাখতে পারি, চাপ হয়ে যাচ্ছে ডেটাবেসের। সো উই হ্যাভ টু মেনটেন দিস টু ক্যালকুলেশন, দ্যাট ইজ কনফ্লিক্ট সিরিয়ালিজিবিলিটি অ্যান্ড রিকভারেবল অ্যান্ড কাস্কেডলেস, রাইট? বাট কনকারেন্সি তাহলে কি করে হবে? এবার গল্প ভাবা শুরু হলো। তাহলে ওয়ান ওয়ে ইজ when a transaction occurring, it should hold a lock, as if ট্রানজাকশনটা যখন শুরু হবে ও ডেটাবেসটাকে আটকে বসে যাবে,
আর কাউকে ডেটাবেসটা অ্যাক্সেস করতে দেবে না। উই ইউজ সাম কোডিং, আমি দেখাচ্ছি পরে কি করে হাউ ক্যান আই ইমপ্লিমেন্ট দ্যাট। উই ইউজ সাম কোডিং ফর দ্যাট। ট্রানজাকশন যখন শুরু হবে তখন ট্রানজাকশনের ডেটাবেসটাকে লক করে দেবে। বাট ইট ইজ অ্যাগেইন দেয়ার ইজ এ বিগ প্রবলেম। পুরো ডেটাবেসটাকে লক করে দেওয়া কিন্তু কোয়াইট ডিফিকাল্ট, ভেরি পুয়ার পারফরমেন্স দেবে ন্যাচারালি। সো ইট ইজ বেটার ট্রানজাকশন যেই আইটেম, ধরো অ্যাকাউন্ট এ, ধরো মিস্টার এক্স এর অ্যাকাউন্টটাকে ট্রানজাকশন, ধরো একটা ট্রানজাকশন এ অ্যাকাউন্টকে 500 টাকা অ্যাড দিচ্ছে, আরেকটা ট্রানজাকশন ওই ব্যাংকের সব অ্যাকাউন্টকে ইনক্লুডিং অ্যাকাউন্ট এ 10% ইন্টারেস্ট দিচ্ছে। যখন এ অ্যাকাউন্টটা ট্রানজাকশন 1 অ্যাক্সেস করছে তখন ওই অ্যাকাউন্ট এ কে লক করে রাখবে। এক মিনিট দাঁড়াও। তারপরে লক করে রাখবে মানে পুরো ডেটাবেসটাকে লক না করে, পুরো ডেটাবেসটাকে লক করাটা কোয়াইট ইম্পসিবল লকিং মেকানিজম ইউজ করে। শুধু যখনই ট্রানজাকশনটা অ্যাক্সেস করবে ও শুধু একটা ডেটাবেসকে লক করে। আমি জাস্ট একবার কোডিংটা দেখাই, বলতে সুবিধা হবে। এ কি করছে, ট্রানজাকশন T1 লক এক্স বি, মানে কি আমি পরে বলবো, এটা এসকিউএল সিনট্যাক্স পরে বলছি। বি একটা অ্যাকাউন্ট আইটেম, ধরো আমাদের ভাষায় আইটেমটা লক করে দিয়েছে। ও যতক্ষণ এটাকে আনলক করবে, এই আনলক বি, কোথায় গেল আনলক বি, ততক্ষণকে বি আইটেম অন্য কোনো ট্রানজাকশন বি আইটেম অ্যাক্সেস করতে পারবে না। T2 এ আইটেমকে, এমন হতেই পারে ধরো এ আইটেম থেকে বি আইটেমে ডেটা ট্রান্সফার হচ্ছে, হতেই পারে ফান্ড ট্রান্সফার, তাই তো। এ যখন T2 এটাকে নিয়েছে, ও লক করে বসে আছে, যতক্ষণ না T1 আনলক করছে বি কে, T2 পাচ্ছে না। তার মানে পুরো ডেটাবেসটাকে লক না করে, পার্শিয়ালি যে আইটেমের উপর এই মুহূর্তে ট্রানজাকশনটা হচ্ছে সেই আইটেমটাকে লক করে দেয়, বাকি ট্রানজাকশন গুলো চলুক। তার মানে ইনডাইরেক্টলি তুমি সিরিয়ালিজিবিলিটিটা ডাইরেক্টলি পাচ্ছ না, তুমি বলতে পারো আইটেম ওয়াইজ সিরিয়ালিজিবিলিটিটা চলে এসছে। পুরো ডেটাবেসের রেসপেক্টে সিরিয়ালিজিবিলিটি রাখতে গেলে প্রচুর সময় নষ্ট এবং মানে কনকারেন্সি বলে কিছু থাকবে না ওটা, রাইট? আমরা হ্যাঁ বলো। তার মানে কি এখানে মানে যে ট্রানজাকশন নতুন যেগুলো আসছে, এক একটা ট্রানজাকশন অন্য অন্য প্রসেসে যাচ্ছে এবং সেগুলো লক হয়ে যাচ্ছে। যদি স্যার তাই হয় তাহলে মানে স্যার ধরুন স্যার 3টে ট্রানজাকশন কি 4টে ট্রানজাকশন একই টাইমে অকার করলো, তার মানে T1 T2 T3 T4 একই টাইম, মানে টাইম স্ট্যাম্প তো আছে, একই টাইমে একটা সার্ভার কি করে অকার করবে? 1 মিলি সেকেন্ডের ডিফারেন্স হলে তো হবে। সাপোজ যদি না হয় স্যার, যেরকম আপনি একটু আগে বলছিলেন যে টাইমের ডিফারেন্স সব সময় পসিবল নাও হতে পারে। না, ডিফারেন্স হওয়া দুটো ট্রানজাকশনের মধ্যে। আমরা যখন অপারেটিং সিস্টেমে কাজ করি, খুব কোয়াইট সিম্পল ভাবে, আমরা যখন অপারেটিং সিস্টেমে কাজ করি, আমরা যে 3টে CPU সিডলিং বলে যে কোনো সিডলিং করি, 3টে ওএস তো আর একসঙ্গে 3টে মাল্টিটাস্কিং করতে পারে না। ও কিন্তু টাইম স্ট্যাম্প বেঁধে দেয়, সেটা রাউন্ড রবিন অ্যালগরিদম বলো বা যেই অ্যালগরিদম বলো। ধরো 10টা 20 সেকেন্ড 35 মিলি সেকেন্ডে T1 শুরু হয়েছিল, 10টা 20 সেকেন্ড ধরো 45 মিলি সেকেন্ডে T2 শুরু হয়েছে। একটা টাইম স্ট্যাম্প তো থাকবে, না হলে স্যার হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, যদি কোনো কারণবশত এরকম হয় যে 3টে ট্রানজাকশন একই সাথে আনলক হলো। আসছি আমরা একটু দেখাই, দেখতে পাচ্ছ লেখা আছে এটা কি, আমরা দেখাবো এই গল্প নিয়ে, দেখতে পাচ্ছ? আমি একটু একই সঙ্গে আনলক নয়, ব্যাপারটা যে আরো একই, তুমি হয়তো ডিটেলসটা আরেকটু ইলাবোরেটলি বলি। এই ট্রানজাকশনটা দেখো ভালো করে। T1 প্রথমে কোনো একটা টাইম স্ট্যাম্পে বি কে নিয়েছে, রাইট? ও এখনো বি কে ছাড়েনি। ওই অবস্থায় আমরা পরে দেখাবো T4 এ কে নিয়েছে, এ কে ছাড়েনি, এবার ও এ কে চাইছে, আবার বি কে চাইছে। আমি দেখাবো এটা কি করে ডেডলক হয়ে গেছে। তখন একমাত্র রাস্তা, মানে একজন না ছাড়তে ছাড়তে আরেকজন যদি চেয়ে বসে ওকে, আবার মানে
পেঁচিয়ে গেছে ব্যাপারটা, আমি দেখাচ্ছি কেসটা, এক্সপ্লেন করলে আরো বুঝতে পারবো ভালো। দেখাচ্ছি কেসটা পেঁচিয়ে গেছে, তখন রাস্তা হচ্ছে উই হ্যাভ টু রিকভার দ্য ডেডলক। আমরা দেখাচ্ছি কি করে ডেডলকটা আকার করতে পারে, এটাকে টু ফেজ প্রোটোকল বলে। আমরা দেখাচ্ছি কি করে ডেডলকটা আকার করতে পারে। আপাতত আমরা এগোই আস্তে আস্তে, তারপর পনেরোটা ডিটেলস বুঝতে পারবে যে আনলক হলে কি হতে পারে। এগোই। হ্যাঁ স্যার। আচ্ছা, তো মেইনলি যেটা হচ্ছে যে সিস্টেমটাকে বলে আমরা লক বেস প্রোটোকল, রাইট, বা টু ফেজ প্রোটোকল বলে। লক বেস প্রোটোকল টু ফেজও না, ট্রি প্রোটোকলও আছে। যাই হোক, আমরা মূলত লক বেস প্রোটোকল ধরবো। টু ফেজ, টু ফেজ কেন বলছি পরে আসছি, টু পিএল বলে অনেকে। যাই হোক, টু ফেজ প্রোটোকল লক, টু ফেজ লক, তাই টু পিএল বলে, হোয়াটএভার। টু ফেজ প্রোটোকল, লক বেস প্রোটোকল। কি হয়, দু রকম লক ইউজ করা হয়। মানে আমরা জানি, মানে খুব খুব কমন সেন্স, একটা ট্রানজাকশন যদি যখন রিড করছে, আর খুব কোয়াইট সিম্পল, তুমিও রিড করছো আমিও রিড করছি, অসুবিধা নেই। রাইট করলেই কাছে, আবার মনে আছে নিশ্চয়, রাইট মানে আপডেট, মানে রাফলি বলছি, রাইট মানে আপডেট বা ডিলিট ইনসার্ট, তো রাইট করলেই কিন্তু ক্যাচালটা বাড়বে। সো আরেকটু কনকারেন্সি মোডটাকে বেশি এনলার্জ করার জন্য, অ্যাকচুয়াল থিওরিটিক্যালি লক দুই রকমই হয়, বাইনারি লক আর মাল্টি লক, কিন্তু মানে লক অথবা আনলক, কিন্তু লকটাকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এক্সক্লুসিভ লক, একটা শেয়ার লক। কি এক্সক্লুসিভ লকে আর শেয়ার লকে যে ধরো ট্রানজাকশন, এই যে টেবিলটা আমি ভালো করে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। শেয়ার লকে কি হবে, শেয়ার লক মানে রিড কেস, যখন কোনো অসুবিধা নেই, দুটোকে রিড কেস নিতে পারে। ধরো একটা ট্রানজাকশন T1, একটা ট্রানজাকশন T2, ও এটা যে শেয়ার লক ক্যাপ নিয়েছে, এবং লক ম্যানেজার বলে একটা ভদ্রলোক থাকেন, ভদ্রলোক বলবো না, মানে প্রোগ্রামার লক ম্যানেজারকে সাপোর্ট দেয়, লক ম্যানেজার তাকে প্রোগ্রামারকে বলে যে হ্যাঁ আমি তোমাকে লকটা দিলাম, যেমন একটা কিছু থাকে এসকিউএল কনসেপ্ট, যেমন ডিবিএ থাকে সেরকম টাইপের। তো শেয়ার লক আর এক্সক্লুসিভ লকের মানেটা আমি একটু বুঝাই, তাহলে সুবিধা হবে বুঝতে। এবং কে এই পারমিশনটা দেয়, কেউ গ্রান্ট দেয়, সেটা একটা ব্যাপার আছে। ডেটাবেস লক ম্যানেজার থাকে, যেরকম ডিবিএ থাকে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সেরকম লক ম্যানেজার বলে একটা ভদ্রলোক থাকে। যাই হোক, তো T1 ট্রানজাকশন কোন একটা জিনিস রিড করছে, ধরো আইটেম এ আইটেম, এর ক্ষেত্রে এ আইটেম, এর ক্ষেত্রে এ আইটেম, দুটোই এটা পার্টিকুলার অ্যাকাউন্ট। এ যদি রাইট করে ওকে, নো টেনশন, সরি রিড করে কোনো প্রবলেম নেই, শেয়ার লক। কিন্তু এ যদি রিড করে, এ রাইট করতে পারবে না, বা এ রাইট করলে রিড করতে পারবে না, এ রাইট করলে এ রাইট করতে পারবে না, এটা মাথা রাখবে। মানে লকিংটাকে মানে আরেকটু ইজি করার জন্য দুটো লকিং এ ডিভাইড করা হয়, একটা শেয়ার লক, একটা এক্সক্লুসিভ লক। এক্সক্লুসিভ লক মানে ডেটা আইটেম ক্যান বোথ রিড as well as write, and xlog is the requesting using logx instruction। আমি দেখাচ্ছি আর ডিটেইলস ছবি দিয়ে মানে এক্সাম্পল দিয়ে। আর শেয়ার লগ হচ্ছে ক্যান বি রিড, অনলি রিড। অ্যান্ড শেয়ার লগ থাকলে দুইজন একটা ট্রানজাকশন একটা আইটেমের উপর শেয়ার লগ যদি নেয়, শেয়ার লগ আর এটা নিতেই পারে, আমি দেখাচ্ছি এক্সাম্পলে কি করে হয়। আর কিন্তু ও শেয়ার লগ নিয়ে বসে আছে, ওই অবস্থা T2 কিন্তু পাবে না শেয়ার লগ, রাইট লক পাবে না, রাইট এক্সক্লুসিভ লক পাবে না। আমি দেখাই এক্সাম্পল আরো বুঝতে সুবিধা হবে। সো দিস ইজ কল্ড লক ম্যাট্রিক্স, এন্ড সো এটা লক কম্প্যাটিবল ম্যাট্রিক্স বলে। আমরা এক্সাম্পলে যাই, তাতে আরো এই তাত্ত্বিক আলোচনাটা পরিষ্কার বোঝা যাবে। And let us go for an example. Now, first of this, like write this. Suppose let A or B are two accounts that accessed by the transaction T1 and T2. Right? Transaction T1 transfer 50 items from the B to the account A. B থেকে A তে 50 টাকা পাঠাচ্ছে। Simple. T2 display the total amount of money in A and B, and that is sum of A plus B. Naturally, database রেসপেক্টে প্রথমে A plus B যা ছিল পরেও তাই থাকবে। ওকে, কি করছে, এ বি কে 50 টাকা দিচ্ছে, তাই তো, ফ্রম দ্য বি টু এ, ওই বি এ কে 50 টাকা দিচ্ছে, রাইট। আর T2 কি করছে, দুটোকে যোগ করছে। মানে T2 থিওরিটিক্যালি রাইট নাথিং, রাইট বলে কিছু করছে না, আপডেট করছে না, শুধু ভিউ দেখছে, ভিউ, রাইট। সো T2 অলওয়েজ ডিলস উইথ দ্য শেয়ার লক। আমরা দেখছি এক্সাম্পলে। সো হোয়াট ইজ দ্য প্রটোকল, একই সঙ্গে দুজন হবে না, যতই সুরজিৎ বলো ওএস জীবনে করে না,
কিছু একটা টাইম স্ট্যাম্প থাকেই, কোনো একটা কারণে বসতে হোক, সেকেন্ডের ফ্র্যাকশন অফ সেকেন্ডের ডিফারেন্স হয়। কখনোই দৌড়ও দুইজন করে না, কেন জানি না, আজও দেখতে পাইনি একসঙ্গে দুজন ফার্স্ট হয়েছে, খুব রেয়ার কেস। ওএসও তাই, ডেটাবেসও তাই, একই সঙ্গে একই টাইম স্ট্যাম্পে দুটো ইভেন্ট জীবনে ঘটতে পারে না, ঘটবে না কোনোভাবে, সেটা কোনো একটা সার্টেন কারণে আটকে যাবে। যেটা দিল্লি সার্ভারটা যদি বোম্বে থেকে তুমি যদি একই সময় একই টাইমে পাঠাও, কোনো কারণে আটকে যেতেই পারে, মানে একই সময় ঘটবে না, তাহলে ওয়েট করবে, তারও কনসিডারেশন আছে, তাহলে দে হ্যাভ টু ওয়েট, কোনো না কোনো একজনকে ওয়েট করতে হবে, একদিনকে রোল ব্যাক করতে হবে। আমরা আসবো, যদি একান্তই ওয়ার্স্ট কেস ঘটেও যায়, উই হ্যাভ টু রোল ব্যাক, দেখা হচ্ছে পরে কি করে আটকানো যায়, সেগুলো আটকানো সম্ভব যদি একই সঙ্গে দুটো ডেটাবেস অ্যাক্সেস করা শুরু করতে পারে। সিঙ্গেল ডেটাবেস দুইজন একসঙ্গে অ্যাক্সেস করছে, আমরা দেখাচ্ছি পরে। তো মনে করছি এক্ষেত্রে T1 প্রথম স্টার্ট দিল, যদি লক এক্সবি T1 প্রথমে কোড দিল, লক এক্সবি মানে কি, এক্স মানে শেয়ার্ড লক, সরি এক্সক্লুসিভ লক, exclusive lock মানে in this locking method T1 can read and write both, right? So he read B, then he B is equal to B minus 50, edit করলো, write B, unlock B, B কে ছেড়ে দিল। In the meanwhile T2 start with lock SA, SA মানে simple shared lock, সুতরাং কোনো অসুবিধা নেই, read A, unlock A. Now lock SB, ও SB কে লক করলো, কেন SB কে চাইছে, এবার ও SB ভ্যালুটা তো চাইছে, বাট বিফোর দ্য আনলক বি, এটা কখনো হবে না, দেখো তাকে এইটা আমাদের কোডিংটা দেখো ভালো করে, আনলক বি, এই যে আনলক বি, উই ক্যান স্টার্ট লক, এটা আমি এখানে লিখতে পারেন, ছবিটা আরেকবার এই যে টেবিলটা করেছি আরেকবার লিখি, টেবিলটা এরকম ভাবে করতেই পারতাম আমি, এই যে টেবিলটা দেখা আছে দেখো, মানে উই ক্যান রাইট দিস টেবিল লাইক দিস ফরম্যাট অলসো। ধরো T2 T1 এইটা ঘটছে, লগ এক্সবি করলো, গ্রান্ট চেলো, এই যে কনকারেন্ট কন্ট্রোল ম্যানেজার, ওর কাছে গ্রান্ট চেলো, গ্রান্ট বি এক্সক্লুসিভ লক দেওয়া হলো, ট্রানজাকশন T1 কে to access the item B, right? So this is grant X B comma T1, right? So এটা দেওয়ার পর এটা গ্রান্ট পেলো, তারপরে যাত্রা শুরু করলো, এটা কিন্তু একটা টাইম স্ট্যাম্প, রাইট? এই 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 মেসেজটা লক ম্যানেজারের কাছে যাবে, লক ম্যানেজার সেটাকে গ্রান্ট দেবে, তারপরে ও গেট দিস, ওকে। ইন দ্য মিনওয়াইল you can start lock SB, no tension, you can start here also, lock SA you can start here. Why? লক এই মুহূর্তে লক কেউ করে নেই, এস কে মানে এ আইটেম কে কেউ লক করে নেই, আইদার ইন শেয়ার মোড অর ইন এক্সক্লুসিভ মোড, সো ইউ ক্যান স্টার্ট হিয়ার, এখানে শুরু করতে এই টাইম স্ট্যাম্পে শুরু করতে হবে এমন কোনো মাথা নেই, ইউ ক্যান স্টার্ট ফ্রম হিয়ার অলসো, ওকে। বাট হোয়াট দ্য প্রবলেম ইজ, লক এস ধরো প্যারালালি এইটাও চললো, প্যারালালি এইখানে তুমি লক এস এ লিখলে, লক এস এ লিখলে, তারপরে এই রিড এ লিখলে, ধরো আর এ শর্টে লিখলাম রিড এ, তারপরে তুমি আনলক এ করলে, ইউ এ করলে, রাইট? তারপরে ইউ ওয়ান্ট লক বি, লক এস বি, তুমি পাবে না লক এস বি আনটিল অর আনলেস আনলক বি ইজ দেয়ার। আনলক বি হওয়ার পর ইউ গেট দিস, তার মানে ইউ হ্যাভ টু ওয়েট, T2 have to wait until T1 unlock B, because T2 require shared lock for the item B which is already occupied by the transaction T1 in exclusive lock. T2 shared lock চাইছে B এর উপর, শুধু পড়বে, ও কোনো ক্যালকুলেশন করবে না, শুধু পড়বে, কিন্তু সেটাও T1 ছাড়বে না, কেন? T1 এক্সক্লুসিভ লক নিয়ে বসে আছে ওর উপর। T1 যদি শেয়ার লক নিয়ে বসে থাকতো, ও কিন্তু গ্রান্ট ম্যানেজার আই মিন কনকারেন্সি কন্ট্রোল T2 কে দিতে পারতো, এক্ষেত্রে দিতে পারবে না, কারণ ও আনলক না হলে ছাড়বে না, ওকে। তো উই ক্যান রাইট ইট লাইক দিস। নাও ফর এক্সাম্পল ধরো এবার লকটা হলো, যতক্ষণ না এইটা না ছাড়বে, আফটার দিস লাইন ইউ হ্যাভ টু রাইট দিস, লক রিড আনলক বি, display A plus B. Now
it can lock SB. কনকারেন্সি কন্ট্রোল হচ্ছে একবার এটা ঘটছে একবার ওটা ঘটছে। লক নাও unlock B, see the code, unlock B is here, then lock X A, read A is equal to A plus 50 নাকি minus A plus 50 50 টাকায় পাবে, রাইট A, unlock A। নাও এবার আনলক এ রিডে ঘটলো, করতেই পারে, থিওরিটিক্যালি কোনো ভুল নেই। টু ফেজ প্রোটোকল মানছে, টু ফেজ প্রোটোকল মানে এক্সক্লুসিভ আর শেয়ার লক ম্যাচ করছে, কারণ ও যেহেতু লক বি ছেড়ে দিয়েছে, সো লক এ কে নিতেই পারে, অনেক আগে লকে ছেড়ে দিয়েছে, সো লক এই লকে ছেড়েছে বহুকাল আগে, কোথায় গেল আনলকে ছেড়ে দিয়েছে, সো ইট ক্যান ইজিলি গেট দ্য লকে এক্সক্লুসিভ মোড পেতেই পারে। শেয়ার্ড মোড পেতে সমস্যা নেই, যদিও শেয়ার্ড মোড নিয়েছিল তাই, কিন্তু যেহেতু এক্সক্লুসিভ মোড চাইছে কারণ ওকে এডিট করতে হবে, আপডেট করতে হবে, তো এবার নিতে পারে। নাও আনলক এ, আফটার দিস ট্রানজাকশন ইজ কমপ্লিট। Theoretically, concurrency control, locking mechanism obeyed, two-phase protocol example. 2PL protocol বা two-phase protocol যে নামে বলে, lock mechanism, two lock, shared lock, exclusive lock, but there is a problem arise. আবার শুধু প্রবলেম নেই বলে যাচ্ছে, আমি সলিউশন একটাও দেইনি ঠিকঠাক, মানে এত প্রবলেম আছে এখানে, এই প্রবলেমগুলোকে সলভ করতে করতেই আমরা টুকটুক করে সলিউশন পাবো। আচ্ছা আবার ঢুকি, হ্যাঁ এটা শেষ হয়ে যাচ্ছে, পরে আবার ঢুকি।